ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। নির্ধারিত সময়ে কয়েকটি ট্রেন না ছাড়ায় ভোগান্তি। ৫ জেলায় সড়কে প্রাণ গেছে ৭ জনের। বাসের নিচে ঢুকে গেছে আর বাসের ড্রাইভার এটা খেয়ালই করে নাই। বড় ধরনের কয়েকদিন পর অ্যাক্সিডেন্ট হইতেছে, এখানে গোল চত্বরের ব্যবস্থা করে দিতে হইব। ৪ জেলায় ছুরিকাঘাত ও মারধরে ৪ জন নিহত। নারায়ণগঞ্জে বেপরোয়া কিশোর গ্যাং জড়াচ্ছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধে। মাদকাসক্ত নিয়েই তারা তাদের পরিবার যেমন শেষ করছে, তারা তাদের সমাজের এটাকে একটা খারাপ রূপ ধারণ করছে। তারা আসলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বিষয়টা বুঝে না। কিশোরদেরকে সংশোধনাগারে পাঠানো হচ্ছে। কেমন সংশোধনাগার? ওখান থেকে এসে আরও বেশি তাদের অপতৎপরতা চলে। হামের উপসর্গে ঢাকা ও বরিশালে আরও 2 জনের মৃত্যু। প্রাণহানি বেড়ে দাঁড়ালো 585 জনে। বিভিন্ন হাসপাতালে বেড়েছে রোগীর ভিড়। ফেরত দিয়ে দিছে ডাক্তার। আজকে তো সিরিয়াসলি অবস্থা বাচ্চার। জ্বরটা থেমে থেমে উঠে, তা এখনো এই অবস্থায় আছে। চামড়ার সরকার নির্ধারিত দাম না পেয়ে ক্ষতির মুখে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মৌসুমি ব্যবসায়ীরা। নানা সংকটের কথা বলছেন সংশ্লিষ্টরা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ আদেশে। সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঈদের ছুটির আমেজ ফুরানোর সঙ্গে সঙ্গে বাড়ছে রাজধানীমুখী মানুষের চাপ। ফিরতি যাত্রা শুরুতেই ট্রেনে ছিল না স্বস্তি। এখনো পুরোপুরি ভিড় না বাড়লেও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের অপেক্ষা যেন কমছে না। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় ক্ষোভ আর ভোগান্তির কথা জানিয়েছেন অনেকে। আনন্দের রেশ এখনো রয়ে গেছে। সেই অনুভূতি নিয়ে ঈদের ছুটির শেষ দিনে কর্মব্যস্ত জীবনে ফিরছে রাজধানীবাসী। রোববার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ট্রেন এসে পৌঁছেছে ঢাকায়। ভোগান্তি এড়াতে কিংবা জরুরি কাজে যারা ঢাকায় ছিলেন তাদের অনেকেই ধরছেন বাড়ির পথ। ফলে স্টেশনে ছিল দুইমুখী যাত্রীর চাপ। আমরা ঈদের 3 দিন পরে যাচ্ছি যাতে একটু স্বস্তিতে বাড়িতে পৌঁছতে পারি। এখন আমরা এখানে এসে যদি এরকম ভোগান্তি হয়, আমিও লাইনে দাঁড়াতে হলো, আমার ছেলেকে লাইনে দাঁড়াতে হলো, ওয়াইফে আরেক লাইনে দাঁড়াতে হলো। ফোন দিচ্ছে অফিস থেকে 2 বার। আমি চাইছিলাম যে এখানে নামে আমি অফিসে যে একটু রেস্ট করে যাব, কিন্তু তা হলো না। আমার বসে ফোন দিচ্ছে, আমার কলিকে ফোন দিচ্ছে, আমাকে আসতেছে আমার আধা ঘন্টা লাগবে। তারপর আমি এখানে এখন এয়ারপোর্ট থেকে আসতে 1.5 ঘন্টা লাগছে, টোটাল 1.5 ঘন্টা। সব লেট হয়ে গেছে। তবে ভোগান্তি ছিল রেলের এলোমেলো শিডিউলে। নির্ধারিত সময় স্টেশন ছাড়তে পারেনি বেশ কয়েকটি ট্রেন। এতে প্ল্যাটফর্মে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। যাত্রীরা ভোগান্তির মধ্যেই আছে। ট্রেন সবগুলোই শিডিউল মতো যাচ্ছে না বা শিডিউল মতো আসতেছে না। সবাই অপেক্ষায় বা অনেকটা সময় বসে থাকা লাগতেছে। 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, কিন্তু এখনো ট্রেন ছাড়ে নাই। এখন কখন ছাড়বে সেটাও বলে না তারা। আসলে ট্রেনের টিকিট পাওয়া যায় না, 10 দিন আগেও টিকিট পাওয়া যায় না। আবার আসলো টিকিট স্ট্যান্ডে টিকিট কাটলে দুনিয়ার মানুষ থাকে, আবার ট্রেনও ছাড়ে সময় মতো না। রেল কর্তৃপক্ষ বলছে শিডিউল বিপর্যয় নয়, বৈরী আবহাওয়া, লোকোমোটিভ সংকট এবং নিরাপত্তাজনিত কারণে কিছু ট্রেন দেরিতে চলাচল করছে। উত্তরবঙ্গগামী কিছু ট্রেনের শীতল বিপর্যয় আমরা হয়েছে। বিপর্যয় ঠিক বলবো না, কিছু বিলম্বিত হয়েছিল, কিছু ট্রেন বিলম্বিত হয়েছিল। আমরা এটা জানি, এটা বিভিন্ন কারণে হয়েছে। আপনারা জানেন কিছু ঝোড়ো হাওয়া ছিল, ওই সময় ঝড়ে গাছ পড়ে গেলে আমাদের ট্রেন চলাচল ব্যাহত হয়। খড় বিছিয়ে দেওয়া হয় মানুষজন গ্রামে, ওর উপর দিয়ে গেলে হুইল স্লিপ করে, এর জন্য আমাদের লোকোমোটিভ ফেল করে, সেটাও কারণ ছিল। এবং কিছু লোকোমোটিভের সমস্যাও ছিল এবং সেই সমস্ত। এবং আপনারা জানেন যে যাত্রী ওঠানামাতে অনেক বেশি সময় লেগেছে। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের চাপ ছিল বেশি। দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীবাহী লঞ্চ এসে পৌঁছায় ঘাটে। পরিবারের সাথে, মা বাবার সাথে অনেক ভালো কাটাইছি, আত্মীয় স্বজনের সাথে। এখন জীবিকার তাগিদে আবার ঢাকাতে চলে আসছি। এর আগে ঈদে আমরা আসা যাওয়ার সময় অনেক সিন্ডিকেট হয়েছে। গ্রামে গিয়ে আলহামদুলিল্লাহ ঈদে উদযাপন ভালোই করেছি এবং আসার জন্য যে যাতায়াত ভাড়াটা 300 টাকা করা হয়েছে, অনেক আমরা এতে খুশি হয়েছি। সংশ্লিষ্টরা বলছেন 2-1 দিনের মধ্যেই ফিরতি যাত্রা আরও বাড়বে। চেনা কর্মচাঞ্চল্যে ফিরবে রাজধানী।
রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সড়কপথে নির্বিঘ্নেই কর্মস্থলে ফিরছেন নগরবাসী। এখন পর্যন্ত তেমন চাপ নেই সড়ক মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ময়মনসিংহ সহ অন্যান্য মহাসড়কে যানবাহনের সংখ্যা কিছুটা বাড়লেও কোথাও যানজট নেই। স্বস্তিতেই পরিবার পরিজন নিয়ে রাজধানী সহ কর্মস্থলে ফিরছেন মানুষ। যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে পুলিশ। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাড়ছে যাত্রীচাপ, তবে নেই যানবাহনের দীর্ঘ সারি। ফিরতি যাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 16টি ফেরির পাশাপাশি যাত্রী পারাপারে রয়েছে 20টি লঞ্চ। ভাড়াও বেশি নেয় নাই, মোটামুটি সুস্থিতি ভালো আসতে পারছে। কোনো জ্যাম ছিল না রাস্তায়, ভাড়াটা মোটামুটি অতটা বেশি না। আসার সময় খুব ভালোভাবে আসছে, কোনো সমস্যা হয়নি। সকাল সকাল বেরোয়েছি যাতে তাড়াতাড়ি যাওয়া যায় গন্তব্যে। ঘাট ব্যবস্থা এবারে তো এখন পর্যন্ত ঠিক আছে। এখন আগামী 2-3 দিন কি হবে বলতে পারতেছে না, যেহেতু অনেকেরই ছুটি এখনো শেষ হয়নি। লঞ্চ যাত্রার খবর জানবো। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, ঘাটে কর্মস্থলমুখী মানুষের ভিড় কেমন দেখলেন, আর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জানাবেন। ছোঁয়া, ঈদের ছুটি শেষ যারা নারীর টানে বাড়ি ফিরেছিলেন তাদের এখন কর্মস্থলে ফেরার পালা। এবং আজ বরিশাল নৌবন্দর থেকে 8টি বিলাসবহুল লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যেহেতু লঞ্চগুলো রাতের বেলা ছাড়ে, অর্থাৎ 8টার পরেই ছাড়ার কথা রয়েছে, সেহেতু এখন আসলে যাত্রীদের ভিড় অনেকটাই কম। তবে যারা ডেকের যাত্রী তারা আগেভাগে আসতে শুরু করেছেন ডেকে জায়গা নেওয়ার জন্য। তবে কেবিনের যাত্রীরা কিছুক্ষণ পরে আসবেন, হয়তো বা সন্ধ্যার পরে তারা লঞ্চ ঘাটে আসবেন, তখন ভিড় আরও বাড়বে। এখানে যারা দায়িত্বে রয়েছেন BIWTA তারা জানিয়েছেন তাদের নজরদারি রয়েছে, পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে টহল দিচ্ছেন, নৌ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন যাতে নির্বিঘ্নে যাত্রীরা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যেতে পারে সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। বাইরে পল্টনের বাইরে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যাত্রী ছাউনি করা হয়েছে, সেখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে, মেডিকেল টিম আছে, অর্থাৎ যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় বা অসুস্থ হয়ে পড়লে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। কিছুদিন আগে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরিশাল ঘাট পরিদর্শন করেছিলেন এবং তিনি জানিয়েছিলেন আসলে নির্বিঘ্নেই সাধারণ মানুষ বাড়িতে ফিরেছিলেন ঈদ করতে, এবং ঈদ শেষে যাতে তারা কর্মস্থলে ফিরতে পারেন, রাজধানীতে ফিরতে পারেন, এটি তাদের চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। ছোঁয়া। কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ। ঈদের ছুটি শেষে নৌপথে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। সকালে চাঁদপুর নদীবন্দর পরিদর্শন করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বড় বড় সবগুলো ঘাটে যাত্রীদের যেন কোনো সমস্যা না হয় সেজন্য নজরদারি রয়েছে। যেসব সমস্যা রয়েছে তার সমাধানে কাজ চলছে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের কাজ বন্ধ রেখেছে ঠিকাদার। নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বাকি কাজ সমাপ্ত করা হবে। বিকেলে ভোলার ইলিশা ঘাট পরিদর্শন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। ঈদের সর্বোচ্চ চেষ্টা করছি যাতে নৌপথের যাত্রীদেরকে আমরা নিরাপদে বাড়ি নিয়ে আসতে পেরেছি। আপনারাই বলেছেন কোনো অভিযোগ পাওয়া যায়নি, এবং আমরা নিরাপদে যাতে প্রত্যেকের কর্মস্থলে ফিরিয়ে নেওয়া যায় সেই জন্যই কিন্তু আজকেও আমরা কাজ করছি। 5 জেলায় সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। এর মধ্যে নেত্রকোনায় প্রাণ গেছে মা ও 2 মেয়ের। পরিবারের সাথে ঈদ করে গাজীপুরে ফিরছিলেন তারা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে আসা মহুয়া পরিবহনের বাসটি সদরের 40 বাইপাস মোড়ে পৌঁছালে একটি অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা যাত্রী ইতি আক্তার। আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হলে ইতির বোন স্মৃতি আক্তার এবং মা নূরজাহানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নূরজাহানের স্বামী আইনুল হক সহ 5 জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। নিহতদের বাড়ি নেত্রকোনা সদরের আমলি কেশবপুর গ্রামে। হতাহতদের সবাই গার্মেন্টস শ্রমিক। এদিকে টাঙ্গাইল, দিনাজপুর, রংপুর ও কুষ্টিয়া সড়কে প্রাণ গেছে আরও 4 জনের। এছাড়া ফরিদপুরের ভাঙায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছেন অন্তত 40 যাত্রী। ময়মনসিংহ থেকে আসা বাস একদম বাইপাসের দিকে অটোর উপর দিয়ে একদম ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই অটোটা বাসের নিচে ঢুকে গেছে, আর বাসের ড্রাইভার এটা খেয়ালই করে নাই। বড় ধরনের কয়েকদিন পর অ্যাক্সিডেন্ট হইতেছে, এখানে গোল চত্বরের ব্যবস্থা করে দিতে হইব।
4 জেলায় ছুরিকাঘাত ও মারধরে 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় দুপুরে বাগেরহাটের রামপালে বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি সমর্থক মাহমুদ শিকদারের সাথে কথা কাটাকাটি হয় আওয়ামী লীগ সমর্থক ইকলাস গাজীর। এক পর্যায়ে ইকলাসকে মারধর করেন মাহমুদ। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইকলাসকে মৃত ঘোষণা করেন। তিনি রামপালের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুয়াজ্জেম হোসেনের চিংড়ির খামারে কাজ করতেন। লক্ষ্মীপুরের নিখোঁজের 15 ঘণ্টা পর রক্তাক্ত অবস্থায় রাজীব হোসেন নামে এক অটো চালকের মরদেহ উদ্ধার হয়েছে। পরিবার জানায় রাজীব নিখোঁজের পর মোবাইলে তাদের কাছে মুক্তিপণ চাওয়া হয়। ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। পটুয়াখালীর কলাপাড়ায় গতরাতে বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে রাকিব নামে এক তরুণ পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর জেরে সন্দেহভাজন 5 জনের বাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এছাড়া পিরোজপুরের মঠবাড়িয়ায় আলাদা স্থান থেকে 2 জনের মরদেহ উদ্ধার হয়েছে। হত্যাকাণ্ড কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, ছিনতাই, ডাকাতি, চুরি সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তারা। সচেতন নাগরিকরা বলছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশ বলছে, কঠোর আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সামাজিক প্রতিবাদ ও অভিভাবকদের সচেতনতা। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় স্থানীয় কয়েকটি গ্রুপ। সম্প্রতি জেল খাটার অভিজ্ঞতা নিতে এক শিশুকে হত্যা করে কিশোর গ্যাংয়ের 6 সদস্য। পরবর্তীতে মামলা হলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ফতুল্লা রেল স্টেশন এলাকায় আড্ডা দিত। এক পর্যায়ে তাদের মধ্যে কৌতূহল জাগে কিভাবে জেল খাটার অভিজ্ঞতা নেওয়া যায়। পরে হত্যার সিদ্ধান্ত নেয় তারা। সম্প্রতি কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্বারা হামলার শিকার হন র্যাবের 4 জন সদস্য। পুলিশকে পিটিয়ে শটগান ছিনতাইয়ের ঘটনাও ঘটিয়েছে তারা। পুলিশের তথ্য মতে গত 1 বছরে নারায়ণগঞ্জে 12টি হত্যাকাণ্ড সংঘটিত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসব ঘটনায় মামলাও হয়েছে অর্ধশতাধিক। দিন দিন তাদের দৌরাত্ম্য বাড়তে থাকায় উদ্বিগ্ন স্থানীয়রা। সবচেয়ে বড় ব্যাপার হিতাহিত কম, জ্ঞান কম, ছোট মানুষ, তারা আসলে মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বিষয়টা বুঝে না। মাদকাসক্ত নিয়েই তারা তাদের পরিবার যেমন শেষ করছে, তারা তাদের সমাজের এটাকে একটা খারাপ রূপ ধারণ করছে। রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে এই গ্যাং এই কালচারটাকে তৈরি করেছে। সচেতন নাগরিকরা বলছেন, বয়স কম এবং রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় সহজেই জামিন মিলছে কিশোর অপরাধীদের। কিশোর গ্যাংদের আদালতে হাজির করলে কিশোরদেরকে সংশোধনাগারে পাঠানো হচ্ছে। কেমন সংশোধনাগার? ওখান থেকে এসে আরও বেশি তাদের অপতৎপরতা চলে, আরও বেশি সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ে। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রশ্রয়ের কারণে আজকে কিশোরকে মাথাচাড়া দিয়ে উঠেছে ভয়াবহ অবস্থা। পুলিশ বলছে, যে কোনো অন্যায় রুখতে ব্যাপক তৎপরতা রয়েছে তাদের। তবে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সামাজিক প্রতিবাদ ও অভিভাবকদের সচেতনতা। কেউ যদি অপরাধ করেও ফেলে, তার ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। তো এইটা হলো সামাজিক নৈতিক অবক্ষয় আমরা মনে করছি। এটা আমরা এগুলো নিয়েও কাজ করছি, আসলে সামাজিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এগুলো করছি। তারপর আমাদের রেগুলার পুলিশিং তো আছেই। পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীগুলি খুবই অর্গানাইজড ওয়েতে এখন এই অপারেশনগুলো করছে এবং আশা করি আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। টহল থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলি আছে সেই জায়গাগুলোই এই যৌথ বাহিনী মুভ করছে এবং আমরা একটা মোটামুটি একটা ইয়ে করেছি যে 2 ধরনের সাদা পোশাকের যে অপারেশনগুলো তার সাথে পোশাকি পুলিশ সব মিলিয়েই আমরা এখন একটা কম্বাইন অপারেশনে সবসময় থাকবো। কিশোর গ্যাংয়ের আধিপত্য কেবল আইন শৃঙ্খলার অবনতি নয়, বরং একটি প্রজন্মের ধ্বংসের ইঙ্গিত, এমনটাই মনে করে নারায়ণগঞ্জবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সংবিধান সংশোধনের জন্য সংসদীয় কমিটিতে 5 জন সদস্য দেওয়ার বিষয়ে বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সরকার। এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শোলকুপায় এক অনুষ্ঠানে তিনি বলেন, বিরোধী দলের থেকে নাম পাওয়া গেলে সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদের পথ ধরে এগোনো হবে। আইনমন্ত্রী কথা বলেন শিশু রামিসা হত্যাকাণ্ড নিয়েও। জানান, আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করবে রাষ্ট্রপক্ষ। যে তথ্য প্রমাণ রয়েছে তাতে প্রত্যাশা আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান আইনমন্ত্রী।
বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আমাদের পক্ষ থেকে 7 জন রেখেছি, 5 জন অন্যান্য দলের প্রতিনিধি যারা আছেন, স্বতন্ত্র প্রতিনিধি যারা আছেন তাদের মধ্য থেকে রেখেছি, আর 5 জন বিরোধী দলের কাছ থেকে চেয়েছি। ওনারা বলেছেন এই সামনের সেশনে জানাবেন, আমরা অপেক্ষায় আছি। ওনাদেরটা পেলেই আমরা সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদের পথ ধরে হেঁটে যাব। আইন শৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। এর প্রধান কারণ সরকারি দলের লোকজন এসবের সাথে জড়িত, এমন অভিযোগ করেছেন সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে কুমিল্লার 14 গ্রাম উপজেলায় জামায়াতের ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় ডাক্তার তাহের বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সরকার দলীয় লোকজন জড়িত থাকলে চাইলেও অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিতে পারে না। এই ধারা অব্যাহত থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকানো যাবে না। দ্রুত সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। গ্র্যাজুয়ালি আরও অবনতি ঘটছে। আপনারা দেখেছেন বেশ কিছু শিশু মারা গেছে, র্যাপ কেস হচ্ছে, মামলা হচ্ছে, এটা একেবারেই অপ্রত্যাশিত। এর প্রধান কারণ হচ্ছে সরকারি দলের লোকেরাই এগুলোর সাথে জড়িত। যেহেতু সরকারি দলের লোকেরা জড়িত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় তাদের সাথে যে কঠোর আচরণ করা দরকার সেই আচরণটা তারা করতে পারছে। হামের উপসর্গে ঢাকায় ও বরিশালে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 585 জনে। এখনও ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। উপসর্গ নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন রোগীর স্বজনরা। চিকিৎসকদের পরামর্শ, টিকা গ্রহণের পাশাপাশি আক্রান্ত রোগীকে পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং প্রচুর তরল পানীয় গ্রহণ করতে হবে। 2 মাস ধরেই দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব। শরীরে উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। তাদের থেকে সংক্রমিত হচ্ছেন অভিভাবক ও স্বজনরাও। আজই রাজধানীর ডিএনসিসি হাসপাতালে হাম উপসর্গ নিয়ে শতাধিক ব্যক্তি চিকিৎসা নিতে আসেন, যাদের বেশিরভাগই শিশু। এদিকে হাম উপসর্গে মৃত্যু হয়েছে একজনের। ডাক্তার কাছে গেছে আর ভর্তি দিয়ে নেন, সিট নেই, সিট আছে এমনি কিছু সিট নেই, সিট দেয় না, সিট দেওয়ার কারণে ভর্তি করে না, ফেরত দিয়ে দিছে ডাক্তার। আজকে তো সিরিয়াসলি অবস্থা বাচ্চার, কিছু বলেন। আমরা বলছি যে বাচ্চা আজকে 6 দিন যাবত জ্বর, কোনো কিছু খায় না, অবস্থা অনেক খারাপ। সিরিয়াসলি বাচ্চার মুখ দেখলেই বোঝা যাবে। ডাক্তার মনে দেখাইছি, ফার্মেসি দেখাইছি, দেখানে তো পরে কালকে আবার অন্য মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। পরে আর কেজি মেডিকেল থেকে তারা বলছে এনে উইব না, অন্য মেডিকেলে নিয়ে আসো। জ্বরটা মানে থেমে থেমে উঠে, তা এখনো মানে এই অবস্থায় আছে। এদিকে ঢাকার বাইরেও হাম শনাক্তের হার বাড়ছে। বরিশালে নতুন করে আরও একজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া রাজশাহী মেডিকেলে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 5 জন। ময়মনসিংহ মেডিকেলে 33 এবং সিলেটে নতুন করে 69 জন হামের রোগী ভর্তি হয়েছেন। পরে তাপ 4 দিন হয়েছে তাপ, কিন্তু এগুলো বাইরে হয়েছে না। সন্ধ্যার সময় কালকে বিকালে বাইরে করছে, এ নিয়ে আমরা ভর্তি আসছিলাম ঈদের আগে, 5 দিন আসছিলাম, ওখানে দ্বিতীয় মেয়ের হয়ে গেছে একে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং পুষ্টির অভাব সহ নানা কারণে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমাদের এখানে শিশুদের মধ্যে সবচেয়ে যেটা খারাপ হচ্ছে সেটা হচ্ছে নিউমোনিয়াতে টার্ন হওয়া। প্রত্যেকটা শিশুতে নিউমোনিয়া টার্ন হওয়া যাদের হচ্ছে, ভেরি সিভিয়ার নিউমোনিয়া যাদের হচ্ছে, তাদেরকে আমরা আইসিইউতে শিফট করছি। তাদেরকে একটু খারাপ হয়ে যাচ্ছে, ভেন্টিলেশনও লাগছে, এরকম হচ্ছে। চিকিৎসার পাশাপাশি আক্রান্ত রোগীকে পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার ও প্রচুর তরল পানীয় গ্রহণের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় 10 জনকে আটক করেছে বিজিবি। ভোরে চুয়াডাঙ্গা 6 বিজিবি ব্যাটালিয়নের বারাদি বিওপির একটি টহল দল তাদের আটক করে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় অনুপ্রবেশকারীদের আটক করা হয়। তাদের মধ্যে 2 জন পুরুষ, 3 জন নারী ও 5 শিশু রয়েছে। আটককৃতদের পরিচয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের কারণ জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। কোরবানির ঈদ ঘিরে যশোর ও বাগেরহাটে চামড়া শিল্পে প্রাণচাঞ্চল্য ফেরার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন।
সরকার দাম নির্ধারণ করে দিলেও মাঠ পর্যায়ে সেই মূল্য মিলছে না বলে অভিযোগ বিক্রেতাদের। অন্যদিকে ব্যবসায়ীরাও বলছেন উৎপাদন খরচ বৃদ্ধি, বকেয়া আদায় না হওয়া এবং ট্যানারি পর্যায়ে চাহিদা কমে যাওয়ায় সংকট বেড়েছে। কোরবানির ঈদ শেষে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহৎ চামড়ার হাট যশোরের রাজারহাটে চলছে বেচাকেনা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার বাজারে নেই সেই চিরচেনা ব্যস্ততা। যেখানে প্রতি বছর 20 থেকে 25,000 চামড়া ওঠে, সেখানে এবার এসেছে 10,000 চামড়া। সরকার ঢাকার বাইরে গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট 57 থেকে 62 টাকা, খাসির চামড়া 25 থেকে 30 টাকা এবং বকরির চামড়া 22 থেকে 25 টাকা নির্ধারণ করলেও বাস্তবে মিলছে না সেই দাম। গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র 200 থেকে 500 টাকায়, আর ছাগলের চামড়া 20 থেকে 50 টাকায়। আমরা সংরক্ষণের জন্য এটা হিমাগার হলে ভালো হয়, তো অনেকদিন যাবতই বলতেছি, তাই এর কোনো উদ্যোগ নেই। সরকার যে দামটা ঠিক করতে সেটা আমরা প্রাকৃত হাট ঘাটে বা যারা ব্যাপারী তারা পায়, কারণ হলো এগুলো হলো সিন্ডিকেট যদি পায় না। পাইকারি ব্যবসায়ীদের দাবি, শ্রমিকদের মজুরি ও লবণের দাম বেড়ে যাওয়ায় সরকার নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব হচ্ছে না। অন্যদিকে ট্যানারি মালিকরাও অনেক ক্ষেত্রে নির্ধারিত মূল্য দিচ্ছেন না বলে অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। প্রথমে 400 টাকার বীজ, এখন 200 টাকার বীজ করছেন। আমাদের খুব লসে বাড়ি খাই গেলাম। আমরা যারা মৌসুমী ব্যবসায়ী এই ব্যবসাটাকে ধরে রাখছি, তো আমরা হতাশ, আমরা সঠিক মূল্য পাচ্ছি না। মাঠ পর্যায়ে সরকার নির্ধারিত দামে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। তাই ব্যবসা টিকিয়ে রাখতে বকেয়া আদায় সহ চামড়া সংরক্ষণাগারের দাবি ব্যবসায়ীদের। সরকার অবশ্যই এই চামড়া শিল্পের প্রতি একটি পজিটিভ একটি উদ্যোগ রাখবে। একই চিত্র বাগেরহাটেও। জেলার বিভিন্ন এলাকা থেকে মৌসুমী ব্যবসায়ী ও মাদ্রাসার প্রতিনিধিরা চামড়া সংগ্রহ করলেও অনেক স্থানে দেখা মেলেনি বড় ব্যবসায়ী কিংবা ট্যানারি প্রতিনিধিদের। ফলে কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন মৌসুমী ব্যবসায়ীরা। ক্যাশ টাকা তো পাই না, 300 টাকার মাছ 200 টাকা বলে, 500 টাকার মাছ 300 টাকা বলে, 1000 টাকার মাছ 600 টাকা বলে নিয়ে যাই 3 মাসের কথা কয়ে 1 বছর 2 বছর আমরা টাকা পাই না। কিন্তু আগে চামড়ার দাম ছিল, আগে অনেক লোক ছিল, এখন চামড়া চলে না, এখন লোকও নেই। প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, চামড়ার দামটা যেন সেভাবে বৃদ্ধি পায়। সরকার যে বলে লবণ আমাকে ফিরিয়ে দিচ্ছে, তার সেই লবণ কই? সারা জীবনে আমরা কিনেই ব্যবহার করি, আমরা সরকারি কোনো সহযোগিতা পাই না। কার্যকর বাজার তদারকি ও ট্যানারি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত না করা হলে সংকট আরও গভীর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ভোলার মনপুরা তজুমুদ্দিন নৌ রোডে চলা একমাত্র সি ট্রাকটি বন্ধ প্রায় 2 মাস ধরে। এতে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন শত শত যাত্রী। বর্ষায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে উত্তাল মেঘনা পাড়ি দিতে হচ্ছে তাদের। এজন্য বিআইডব্লিউটিসির উদাসীনতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। মনপুরা তজুমুদ্দিন নৌ রোড উত্তাল মেঘনা পাড়ি দিতে একমাত্র ভরসা ছিল বিআইডব্লিউটিসির সি ট্রাক ST ইলিশা, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় 2 মাস ধরে বন্ধ নৌযানটি। ফলে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিষিদ্ধ ট্রলারে প্রতিদিন চলাচল করছেন 5 শতাধিক যাত্রী। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন ঝুঁকি নিয়ে চলাচল করলেও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ নির্বিকার। সিটাক বন্ধ থাকার কারণে যে ট্রলার যাতায়াত করে এটাতে খুব রিস্ক। ট্রলারে আসতে হচ্ছে দীর্ঘ মেঘনা নদী পাড়ি দিয়ে, এটা জীবনের ঝুঁকি না? এটা তো ভয়াবহ অবস্থা। যে তাদের গাফিলতি, তাদের যে অবহেলা, সাধারণ জনগণের ভোগান্তি এটা নিয়ে আমাদের। এই বর্ষা মৌসুমে মেঘনা অনেক উত্তাল থাকে, তো এই সময়টাতে আসলে ট্রলার দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। নিষিদ্ধ হলেও কর্তৃপক্ষের নাকের ডগায় ট্রলার চলাচল করছে। ডেঞ্জার জোনে কিভাবে এসব নৌযান চলছে জানতে চাইলে বিআইডব্লিউটি এর কর্মকর্তার দাবি কিছুই জানেন না তিনি। কিন্তু ট্রলার অবৈধভাবে চলার কোনো ওয়ে নাই, কারণ এটা এখন একটা অসন্ত মৌসুম, আর আমাদের এখান থেকে ট্রলার চলার কোনো পারমিশন আমরা দেইনি। যদি এটা চলে থাকে তাহলে আমরা দেখি এটা কঠোর মনিটরিং ব্যবস্থা করে এটা বন্ধ করার ব্যবস্থা করব। বিআইডব্লিউটিসির দাবি, ইজারাদারের মেয়াদ শেষ হওয়া এবং ইঞ্জিন সংক্রান্ত জটিলতায় সি ট্রাক চালু করতে দেরি হচ্ছে। দ্রুত বিকল্প ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তারা। টেন্ডার জটিলতার কারণে এটা শেষ হয় নাই। টেন্ডারে যে পেয়েছে তার আমরা শেষ করতে পারি নাই। আমরা চেষ্টা করছি, দেখি এই বিকল্প কি করা যায়। নৌপথের এই দুর্ভোগ ও জীবনের ঝুঁকি এড়াতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও সি ট্রাক চালুর দাবি স্থানীয়দের। তাপস সরকার, যমুনা নিউজ।
লাভের আশায় পেঁয়াজ সংরক্ষণ করেছিলেন মেহেরপুরের চাষিরা, কিন্তু কয়েক মাস না যেতেই তা পাল্টে গেছে দুশ্চিন্তায়। বাড়ির উঠান, সংরক্ষণাগার, এমনকি পুকুরেও ফেলে দিতে হচ্ছে পচে যাওয়া পেঁয়াজ। চাষিদের অভিযোগ, কৃষি বিভাগের দেয়া এয়ারফ্লো মেশিনও কাজে আসছে না। মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের পেঁয়াজ চাষি সালাউদ্দিন হোসেন। বাজারে দর কম হওয়ায় ভালো দামের আশায় 400 থেকে 500 মন পেঁয়াজ সংরক্ষণ করেন তিনি, কিন্তু কয়েক মাসের ব্যবধানে তার প্রায় 200 মন পেঁয়াজ পচে নষ্ট হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ভর্তুকিতে দেওয়া হয়েছিল এয়ারফ্লো মেশিন। আশা করেছিল আধুনিক প্রযুক্তিতে ভালো থাকবে আবাদ, কিন্তু সেই আশায় গুড়ে বালি। অগত্যা নষ্ট পেঁয়াজ ফেলতে হলো পুকুরে। সুন্দর মতন ব্যবস্থাপনা না করে যে মেশিনটা দিল, এটা তো পেঁয়াজ রাখা সম্ভব নাই। ওনারা বলেছিল যে 9 মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা যাবে, কিন্তু 9 মাস তো এতে যাবে না। 9 মাস পর্যন্ত পেঁয়াজ চুরি করে পেঁয়াজ একটাও আর পাওয়া যাবে না। দুর্ভোগে পড়েছেন জেলার আরও চাষি। একই এলাকার আব্দুস সাত্তার ও মৃদুল মল্লিকের বাড়িতেও দেখা গেছে একই চিত্র। উঠান জুড়ে পচা পেঁয়াজ, সংরক্ষণে রাখা শত শত মন পেঁয়াজ নষ্ট হওয়ায় বড় ধরনের লোকসানে তারা। এমনিতে চাষিরা ঋণগ্রস্ত হয়ে চাষ করেছি, এই যে ক্ষতিপূর্ণ, এই যে 1 কোটি টাকা লস, এটা কে দেবে? তো ওখানে রাখছিলাম হলো আপনার 230 মন মতো। 230 মন পেঁয়াজের মধ্যে মাত্র আপনার 70 মন পেঁয়াজ পাইছি। পেঁয়াজ ফেলে দেওয়া হয়েছে, অল্প কিছু বাকি আছে, সবই নষ্ট হয়ে গেছে। পেঁয়াজ তো নয়, টাকা ফেলা হচ্ছে গর্তের ভিতরে। চাষিদের অভিযোগ, কৃষি বিভাগের প্রশিক্ষণ ও পরামর্শে প্রথমবারের মতো এয়ারফ্লো মেশিন ব্যবহার করে পেঁয়াজ সংরক্ষণে উদ্বুদ্ধ হন তারা, কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হয় পচন। এতে উৎপাদন খরচও গেছে জলে। কোনো কাস্টমার আসে না, খোঁজ খবর করে না, বাড়িতেই পড়ে আছে, গোলগোল গ্যাসের জ্বালে থাকা যাইছে না, পড়ানো অশান্তি করছে। কিছুদিন রেখে হয়তো দাম টাম পাবে, কিন্তু চাষিরা তো শেষ হয়ে যাচ্ছে, পচি শেষ এবং দামও পাচ্ছে না। 100%-এর ভিতরে 70% পচে গেছে। কৃষক প্রচণ্ড লসের মুখে। অভিযোগের পর বিভিন্ন এলাকার সংরক্ষণাগার পরিদর্শন করেছে কৃষি বিভাগ। ক্ষতির কারণ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্মকর্তারা। তারা যদি একটু সচেতন হইতো তাহলে আর একটু ভালোভাবে সংরক্ষণ করতে পারছে। তারপরে যদি কোনো কৃষক লিখিতভাবে আমাদের কাছে বিষয়টা অবগত করে, তাহলে আমরা অবশ্যই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। চলতি মৌসুমে মেহেরপুরে 5200 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। জেলার 100 জন চাষির মাঝে ভর্তুকিতে দেয়া হয় এয়ারফ্লো মেশিন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। মানিকগঞ্জের দৌলতপুরে 1.5 বছরের শিশুসহ ভাবিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছে বড় ভাই। শনিবার রাতে যমুনার দুর্গম চরাঞ্চল বাচামারা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কাপড় ব্যবসায়ী সালামের স্ত্রী আমিনা বেগম ও 1.5 বছরের শিশুপুত্র আসলাম। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে কাপড় ব্যবসায়ী সালাম দোকান থেকে বাড়ি ফিরলে হঠাৎ তার ছোট ভাই ইউসুফ ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয় সে। এর আগে ঘরের ভেতর কুপিয়ে ও হাতুড়ির আঘাতে সালামের স্ত্রী ও সন্তানকে হত্যা করা হয়। ঘটনার পর পালিয়ে গেছে অভিযুক্ত ইউসুফ আলী। আহত সালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা দা ও হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে ধারণা পুলিশের। এদিকে মধ্যরাতে সদরের কৃষ্ণপুর এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সুইচ টুইচ সাইডে মনে হয় স্যার ভাই